আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থাম্বনেল দেখে ইতিমধ্যে অবশ্যই বুঝে গেছেন আজকে কোন বিষয়ে আলোচনা করব। তো বিষয়ভিত্তিক আলোচনার পূর্বে আগে কিছু প্রাসঙ্গিক কথা বলি। একটা সময় ছিল যখন ইঞ্জিনিয়ার প্রফেশনটা শুনলে মানুষ অনেক গর্ববোধ করত এবং ইঞ্জিনিয়ার এই শব্দটা একটা রাজকীয় শব্দ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই রাজকীয় শব্দটা এখন অনেকাংশে হালকা হয়ে গেছে। কিরকম হালকা হয়ে গেছে যে এখন আহ, একজন ইঞ্জিনিয়ার মাসিক ৮,০০০-৯,০০০ টাকা বেতনে ইঞ্জিনিয়ার পাওয়া যায়। সুতরাং যদি ৮,০০০-৯,০০০ টাকা মাসিক বেতনে ইঞ্জিনিয়ার পাওয়া যায়, তাহলে সেই রাজকীয় হাল বা সেই রাজকীয় অবস্থাটা কিন্তু এখন আর নাই। এটার পিছনে কারণ কি? বাংলাদেশে যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুলো আছে, এর বাইরে বিভিন্ন জায়গায় প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন রকম প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে উঠেছে এবং সেই প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট গুলো থেকে যে কোয়ালিটি ছাড়া যে ইঞ্জিনিয়ার গুলো বের হচ্ছে। এবং আরেকটা বিষয় হলো গিয়ে যে আমরা জানি যে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো জিনিস যদি চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বেশি হয়, তখন কিন্তু সেই জিনিসের ভ্যালু বা দাম কমে যায়। তো এখন আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ার জিনিসটা সেরকম হয়ে গেছে যে যত্রতত্র পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে ওঠায় প্রতি বছর যেই পরিমাণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে বের হচ্ছেন, সেই পরিমাণ কর্মক্ষেত্র বাংলাদেশে তৈরি হচ্ছে না, যার জন্য চাহিদার তুলনায় ইঞ্জিনিয়ারের পরিমাণ বেশি। সুতরাং যেহেতু চাহিদার থেকে ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, যার কারণে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা স্বল্প বেতনে ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করার চেষ্টা করতেছে। আর যেহেতু দেশে কর্মক্ষেত্রের পরিমাণ কম, তাই বেকার থাকার থেকে সবাই চিন্তা করতেছে বেকার থাকার থেকে কিছু একটা করি, সেটা অল্প বেতন হোক বা বেশি হোক, যাতে সময়ের সাথে সাথে আমি কাজ শিখে নিজেকে ডেভেলপ করতে পারি। তো এখানে একটা বিষয় হলো কি যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মনে করে যে আসলে ভাত ছিটালে কাকের অভাব হয় না। কিন্তু ভাত ছিটালে কাকের অভাব হয় না কথাটা ১০০% সঠিক, কিন্তু ভাত ছিটালে কিন্তু কোকিল পাওয়া যায় না, এটাও তেমন ১০০% সঠিক। সুতরাং আপনাকে সেরকম কোকিল হতে হবে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারের ভিড়ে আপনার নিজের অবস্থান তৈরি করার জন্য আপনাকে প্রতিনিয়ত ডেভেলপ হতে হবে, প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে এবং আপনার প্রফেশনের সাথে সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয়গুলোকে আপনাকে যথার্থ আয়ত্ত করতে হবে। এবং আপনি যদি সেই খুঁটিনাটি বিষয়গুলোকে আয়ত্ত করতে পারেন, তখনই দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারের ভিড়ে আপনি আপনার মূল্যায়ন পাবেন। নিজেকে সেই কোকিল তৈরি করতে হবে যে ৭-৮ হাজার টাকা মাসিক বেতনে যেই ইঞ্জিনিয়ার নেওয়া হয়, আপনি সেই লেভেলের ইঞ্জিনিয়ার না। সুতরাং আপনি যদি সেই লেভেল থেকে নিজেকে ডেভেলপ করতে চান, আপনাকে প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে নলেজ অর্জন করতে হবে। শুধুমাত্র সাইটে ডিজাইন ড্রয়িং দেখে কাজ বাস্তবায়ন করাই ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং আরো বড় বৃহৎ বিষয়। যাই হোক, আমরা ওই দিকটায় যাব না। তো সরকারি কাজকে যদি আপনি বাস্তবায়ন করেন, সেই কাজ বাস্তবায়ন করে আপনি যখন সেই কাজের বিলিং প্রক্রিয়ায় যাবেন, সেই বিলিং প্রক্রিয়া সম্পর্কে যদি আপনার যথার্থ নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে ভালো মূল্যায়ন পাবেন না। আপনি যদি নিজেকে ভালো মূল্যায়ন করতে চান, ভালো একটা অবস্থানে তৈরি করতে চান এবং যে কোনো কোম্পানিতে আপনার একটা ডিমান্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বিলিং প্রসিডিউর গুলোকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করতে হবে। এবং এই বিলিং প্রক্রিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হলো এমবি বা মেজারমেন্ট বুক। সুতরাং আজকে সেই ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আশা করি যদি আমার আজকে এই মেজারমেন্ট বুক সম্পর্কিত বিস্তারিত আলোচনাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন এবং বুঝতে চেষ্টা করেন, আশা করি এমবি বা মেজারমেন্ট বুক সম্পর্কিত আর কোনো তথ্য তত্ত্ব উপাত্ত কোনো কিছুর আর আপনার দরকার হবে না। অন্য কোথাও গিয়ে আপনাকে আর এই বিষয় কোনো তথ্য জানার প্রয়োজন পড়বে না। তো সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা টপিকস, মেজারমেন্ট বুক বা এমবি বুক সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে আসি, এমবি বা মেজারমেন্ট বুক কি? তো এমবি বা মেজারমেন্ট বুক হলো মঞ্জুরকৃত প্রাক্কলনের সাথে সংশ্লিষ্ট সকল সম্পাদিত কাজ ও সরবরাহের পরিমাণ যে বইতে লিপিবদ্ধ থাকে তাকে মেজারমেন্ট বুক বা এমবি বলে। যদি আমি বিষয়টাকে সহজ করে বলি,
আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কাজগুলো বা যে সরবরাহের কাজ কিংবা যদি বাস্তবায়নের কাজ যে করে থাকি, সেই কাজগুলো করার পরে বিওকিউ অনুযায়ী আমরা যে বিল প্রস্তুত করি, বিল প্রস্তুত করার জন্য এই যে ডিটেইল মেজারমেন্ট বা ডিটেইল এস্টিমেট যেই বইয়ে লিপিবদ্ধ রাখা হয়, অর্থাৎ কোয়ান্টিটি এবং রেটকে হিসাব করে বিল দাঁড় করানোর যেই বইয়ে টোটাল জিনিসটা লিপিবদ্ধ থাকে, বিলের যাবতীয় হিসাব নিকাশ যেই বইয়ে লিপিবদ্ধ থাকে তাকে মেজারমেন্ট বুক বা এমবি বলে থাকে, মেজারমেন্ট বুক বা এমবি। এরপর আসি এমবি কোথায় পাওয়া যায়। এমবি এটা এই বইটা অনেকটা সাধারণ একটা বইয়ের মতোই বই। এটাকে আপনি চাইলে যে কোনো লাইব্রেরি বা বই খাতা যে সমস্ত দোকানে বিক্রি করে, অ্যাভেলেবল সব দোকানে পাওয়া যায় না, বিশেষ বিশেষ কিছু দোকানে তারা এগুলো সরবরাহ করে রাখে, এবং এই দোকান থেকে আপনি চাইলে কিনতে পারেন, অথবা সরকারি আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট পিয়ন বা অফিস সহকারীদের কাছে যোগাযোগ করলে আপনি সেটা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। অবশ্যই সেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। এরপরে আসি কে ইস্যু করেন এবং নাম্বার প্রদান করেন। মেজারমেন্ট বুকে একটা নাম্বার থাকে। কেন নাম্বার থাকে, আমাদের পরবর্তী প্রশ্ন আছে এমবি নাম্বার কেন প্রয়োজন হয়। কারণ হলো গিয়ে একটা প্রজেক্টের এগেইনস্টে একাধিক 5, 7, 10, 20টা এমবি হতে পারে। সেক্ষেত্রে আপনার এই এমবি গুলোকে সিরিয়াল করা এবং কোন বিলটা কত নাম্বার এমবিতে বা কোন এমবিতে এন্ট্রি করা আছে সেইটাকে আপনার আইডেন্টিফাই করার জন্য একটা এমবি নাম্বার দেয়া থাকে। তো সুতরাং আপনি যখন যেই ডিপার্টমেন্টের কাজ করবেন বা বিল করবেন, সেই ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যিনি ডিপার্টমেন্ট প্রধান, নর্মালি যে কোনো ডিপার্টমেন্টের নির্বাহী প্রকৌশলী ডিপার্টমেন্ট প্রধান হয়ে থাকেন, তিনি ইস্যু করেন, এবং তার যিনি অফিস সহকারী আছে বা তার সাধারণ শাখা যেখানে আছে সেখান থেকে তারা একটা নির্দিষ্ট নাম্বার আইডেন্টিফাই করে সেই এমবি বইয়ে সেই নাম্বার প্রদান করেন, এবং এই এমবি বইটি নির্বাহী প্রকৌশলী ইস্যু করেন। এখন এমবি বই ইস্যু করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, যেমন হলো গিয়া কোন ডিপার্টমেন্ট খালি এমবি ইস্যু করে, অর্থাৎ এমবি ইস্যু করার আগে আপনি এমবিতে কিছু লিখতে পারবেন না, খালি এমবি ইস্যু করে দিবে। আবার কোন ডিপার্টমেন্ট হলো গিয়ে আপনাকে অবশ্যই এমবিতে মিনিমাম 1 পাতা হলেও ডাটা এন্ট্রি করতে হবে, তারপরে হলো গিয়ে আপনি সেখানে লিখতে পারবেন। সুতরাং ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট সামান্য কিছু নিয়ম কানুন হেরফের হয়ে থাকে, বাট বেসিক জিনিস সব ক্ষেত্রেই এক। এরপরে আসি এমবি কত প্রকার। এমবি বা মেজারমেন্ট বুক হলো দুই প্রকার। এমবি বা মেজারমেন্ট বুক হলো দুই প্রকার, এক বিল এমবি, দুই রেকর্ড এমবি। প্রথমত বিল এমবি আর দ্বিতীয় হলো রেকর্ড এমবি। তো যেই এমবিতে একটা বিলের যাবতীয় প্রসেস লিপিবদ্ধ করা হয়, যেই এমবিতে একটা বিলের যাবতীয় প্রসেস লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় বিল এমবি। আর রেকর্ড এমবি হলো যেই এমবিতে শুধুমাত্র রডের হিসাব করা হয়ে থাকে, রডের ক্যালকুলেশন লেখা হয়, সেটাকে রেকর্ড এমবি বলে। এই বিষয়টা আবার ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট কিছুটা ভেরিয়েশন আছে। যেমন হলো গিয়ে কিছু ডিপার্টমেন্ট একই এমবির ভিতরে বিল এবং রেকর্ড দুইটাই মেনটেন করে, বিল এবং রেকর্ড দুইটাই মেনটেন করে। কিছু ডিপার্টমেন্ট বিলের জন্য একটা এমবি ব্যবহার করে, রেকর্ডের জন্য একটা এমবি ব্যবহার করে। যেমন পিডব্লিউডি বিল এবং রেকর্ড এমবি ভিন্ন হয়ে থাকে। এইসিডি বা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রেকর্ড এবং বিল এমবি একই এমবিতে এন্ট্রি করে, এমইএস একই এমবিতে এন্ট্রি করে। এরপরে সেই এমবি বা মেজারমেন্ট বুক কে লিখবেন। সাধারণত এমবি বা মেজারমেন্ট বুক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিখে থাকেন, অর্থাৎ যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের উপসহকারী প্রকৌশলী যিনি আছেন তিনি এমবি লিখে থাকেন। তবে এখানে রুলস হলো গিয়া সংশ্লিষ্ট ঠিকাদারের যিনি ইঞ্জিনিয়ার আছেন তার এখানে সহযোগিতা থাকবে, তার এস্টিমেট করবে, কারণ অ্যাকচুয়ালি সে যেই কাজটা অন গ্রাউন্ডে বাস্তবায়ন করেছেন সেইটার হিসাব সে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিবেন যে এখানে আমি এত বাই এত কাজ করেছি, এখানে এতটা রড ব্যবহার করেছি, এত কিউবিক মিটার কাস্টিং করেছি। টোটাল জিনিসটাকে যখন সে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বুঝাই দিতে সক্ষম হবে, সেই অনুযায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এমবি বইয়ে সেই ডাটাগুলো এন্ট্রি করবে। এরপরে আসি এমবি লেখার নিয়ম।